অর্থনীতি শুধু কিছু সংখ্যা, সূচক কিংবা হিসাব নিকাশের বিষয় নয়। অর্থনীতি মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। তেমনি শিল্প বাণিজ্য কেবল ব্যক্তি বা প্রতিষ্ঠানের মুনাফার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের উৎপাদন, কর্মসংস্থান আর উন্নয়নের গল্প। তাই অর্থনীতির আলোচনা যত জটিল মনে হোক না কেন, এর প্রভাব রয়েছে আমাদের ব্যক্তি জীবনে। অর্থনীতির কঠিন আলাপকে সহজ ভাষায় বিশ্লেষণ করতে চ্যানেল ওয়ানের নিয়মিত আয়োজন বাণিজ্য সংলাপ। আপনাদের সাথে রয়েছি আমি, রিয়াজ সেজান। শুরুতে দেখে নিচ্ছি আজ যা থাকছে। বাধ্যতামূলক হলেও খুচরা ব্যবসায়ীদের আগ্রহ নেই বাংলা কিউআরে। বাস্তবায়নে আরও সময় লাগবে বলছেন বাংলাদেশ ব্যাংক। বাড়তি চার্জের কারণে ডিজিটাল মানি সংরক্ষণে করছে না গ্রাহক, ভেস্তে যাচ্ছে ক্যাশলেস সোসাইটির বাস্তবায়ন। খেলাপি ঋণের শীর্ষে ইসলামী ব্যাংক, প্রভিশন সংকটে দুর্বল হচ্ছে ব্যাংক, বাড়ছে আর্থিক ঝুঁকি। এছাড়াও থাকছে ব্যবসা বাণিজ্যের অন্যান্য বিশ্লেষণ। আর এই পুরোটা আয়োজন জুড়ে আজ আমাদের সাথে থাকছেন ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও জয়তুন বিজনেস সলিউশন এর চেয়ারম্যান আফরান আলী। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা একটা প্রতিবেদন দেখে আপনার কাছে ফিরবো, তারপর আলোচনায় ফিরছি। জুলাই থেকে বাংলা কিউআরকে বাধ্যতামূলক করা হলেও এখনো বেশিরভাগ ব্যবসায়ী জানেই না এটি কি। যারা জানে তারা বলছে বাংলা কিউআর নিয়ে নানা জটিলতার কথা। প্রয়োজনীয় নথি সংক্রান্ত জটিলতা তো আছেই। ডিজিটাল লেনদেন ছোট বড় ও বিক্রেতাদের দিতে হয় 1% মাশুল। এই নিয়ে বাংলা কিউআরের উদ্যোগ নিয়ে সংকট রয়েছে। লেনদেনে নগদ অর্থের ব্যবহার কমিয়ে আনতে ছোট ও বড় সকল ব্যবসায় বাংলা কিউআর বাধ্যতামূলক করেছে সরকার। ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্টের মাধ্যমে তৈরি করা এই কিউআর ছাড়া কোনো ধরনের ট্রেড লাইসেন্স দেওয়া হবে না, এমন ঘোষণা দিয়েও খুচরা ব্যবসায়ীদের মাঝে এটিকে জনপ্রিয় করা যাচ্ছে না। এখনও এই কিউআর সম্পর্কে জানেই না অনেক ব্যবসায়ী। আমাদের কাছে এখনো কোনো লোক আসে না। আর যেহেতু বাংলা কিউআর বাংলাদেশ ব্যাংক এটা চালু করেছে, সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে। যত ব্যাংকিং যা আছে এগুলো একত্র থাকবে, কিন্তু সেই কিউআর কোডটা আমি এখনো পাইনি। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে প্রতিদিন 35 থেকে 37 হাজার বার লেনদেন হচ্ছে বাংলা কিউআরের মাধ্যমে। এতে দৈনিক লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 11 থেকে 12 কোটি টাকা। দেশের মোট ডিজিটাল লেনদেনের হিসাবে এই অঙ্ক খুবই সামান্য। খাত সংশ্লিষ্টরা বলছেন অ্যাকাউন্ট খোলার পদ্ধতি এখনও বেশ জটিল। এছাড়া ছোট ও বড় বিক্রেতাকে বাধ্যতামূলক 1% মাশুল গুনতে হয়। ফলে উদ্যোক্তারা আগ্রহ হারাচ্ছে বাংলা কিউআর ব্যবহারে। এখনো পর্যন্ত বাংলা কিউআর তো অ্যাভেলেবেল না, সবাই তো বাংলা কিউআর সম্বন্ধে জানে না। তো আমি যারা নগদ বিকাশে দিতে চাই, আমি কিন্তু ওই পেমেন্টটা বাংলা কিউআরে নেই। ডাচ বাংলা আছে, নগদ আছে, তারপর অন্য ব্যাংক আছে, সব জায়গা থেকে এখানে স্ক্যান করে পেমেন্ট করতে পারতেছে। বাংলা কিউআরের মার্চেন্ট অ্যাকাউন্টধারীদের নগদ উত্তোলনে হাজারে 11 টাকা পর্যন্ত চার্জ গুনতে হয়। অথচ নগদ অর্থে যারা ব্যবসা করছেন তাদের এই খরচ বহন করতে হচ্ছে না। এই মারফত মানে যে এমডিআর বলি আমরা, মার্চেন্ট ডিসকাউন্ট রেট, এই বাবদ কি পরিমাণ তাদের ব্যয় হচ্ছে, আমরা সেই হিসাবটা পাওয়ার পরে আসলে বুঝতে পারবো যে এই ব্যাপারে কোনো বিকল্প সিদ্ধান্ত গ্রহণ করার আবশ্যকতা আছে কিনা। দেশের মোট 61টি ব্যাংকের মধ্যে এখন পর্যন্ত ডিজিটালাইজেশনের আওতায় এসেছে মাত্র 46টি ব্যাংক। ফলে এখনই জোর দিয়ে বাংলা কিউআর বাস্তবায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। 45টার উপরে ব্যাংক আছে, তাদের নিজস্ব অ্যাপস আছে। আমরা বলেছি এই অ্যাপস যাতে আপনাদের গ্রাহকরা ব্যবহার করে, সেই ব্যাপারে গ্রাহকদেরকে উদ্বুদ্ধ করবেন। দেশ জুড়ে কিউআর কোডের সংখ্যা প্রায় 17 লাখ। এর মধ্যে বিকাশ অ্যাপ 5 লাখ। এছাড়া ডাচ বাংলা ব্যাংকের অ্যাপ 2,70,000, পূবালী ব্যাংকের 1,90,000, ইসলামী ব্যাংকের 80,000, সোনালী ব্যাংকের 54,000, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের 50,000 এবং সিটি ব্যাংকের 38,000। শাওন জুই, ওয়ান বিজনেস, ঢাকা। জি, আলোচনায় ফিরছি। আমাদের সাথে রয়েছেন আফরান আলী, তিনি ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক। জি, আমরা যে বিষয়টি দেখলাম যে দেশের 61টা ব্যাংকের মধ্যে মাত্র 45টা ডিজিটাল হয়েছে বা তাদের ওয়েবসাইট বা অ্যাপস আছে। এই বিষয়টা কেন? আমরা তো ডিজিটাল ব্যাংকের কথা অনেক আগে থেকে বলছি। ডিজিটাল এই যুগে এসে আমার একটা ভালো মানের ওয়েবসাইট থাকবে না, আমি ব্যাংকের অপারেশন করছি। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে যে আলোচনাটা দেখছি এটা আসলে ওয়েবসাইটের কথা না, এটা হচ্ছে বাংলা কিউআর
স্ক্যান করতে পারে, বাংলা কিউআরে পেমেন্ট অপারেবিলিটি আছে, এই রকম অ্যাপের কথা বলা হয়েছে, যে 46টা ব্যাংক যাদের নিজস্ব অ্যাপ আছে। অন্যান্যদের এখনও অ্যাপ হয়তো তৈরি হয়নি, এটি যে জার্নি, হয়তো তারা করে ফেলবে তাড়াতাড়ি করে। এটার অর্থ হচ্ছে যে ওই ব্যাংকগুলোর গ্রাহকরা যদি কোথাও কোনো কেনাকাটা করে, তাহলে সেখানে সে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্টটা দিতে পারবে। তার অ্যাপটা এনেবল করবে তাকে বাংলা কিউআরের সাথে সংযুক্ত হতে। তো বাংলাদেশ ব্যাংকের যে উদ্যোগ, যেই বাংলা কিউআর, এটা কিন্তু একটা যুগান্তকারী উদ্যোগ, এবং আমরা যে রিপোর্ট দেখছি বা শুনলাম, এটা কিন্তু ওভারনাইট চেঞ্জটা হবে এরকম কিন্তু আমরা আশা ওভারনাইট করি। হবে না। আমরা জুলাই থেকে বলছি যে বাধ্যতামূলক করব, কিন্তু অনেক ব্যবসায়ী ব্যাপারটা জানেই না, সাধারণ মানুষের কাছে সেটা পৌঁছায়নি। এখানে তো একটা ব্যর্থতা আছে। এখানে আমাদের যেটা করার প্রয়োজন সেটা হচ্ছে ব্যাপক প্রচারণার দরকার। এই যে আমরা বলেছি যে সিঙ্গল কিউআরের মধ্যে যাবে বাংলা কিউআর, অন্যান্য কিউআরগুলো থাকবে না, শুধুমাত্র একটা কিউআর, স্পেসিফিক একটা কিউআর দিয়ে চলবে সমস্ত কেনাকাটা। সুতরাং এটা এখন পৌঁছে দিতে হবে সবার কাছে। ইট ইজ রাইট যে যদি লোকজন নাই জানে যে এই কিউআর ব্যবহার করে কিভাবে কেনাকাটা হবে, বা এটা ব্যবসায়ীর জন্য এটা কি বুঝায়, একজন গ্রাহকের জন্য কি বুঝায়, তাহলে তো এটার জনপ্রিয়তা পাওয়া মুশকিল। তো এখানে ব্যাপক প্রচারণার প্রয়োজন আছে। বাংলাদেশ ব্যাংক করছে, তার সাথে কমার্শিয়াল ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে, তার সাথে এমএফএস অপারেটর যারা আছে তাদের এগিয়ে আসতে হবে, তারপরে ওয়ালেট সার্ভিস প্রোভাইডার যারা আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। একজন মার্চেন্ট অ্যাকাউন্ট যদি আমার টাকাটা আমি ক্যাশ করি বাংলা কিউআর বা বাংলা কিউআরের মাধ্যমে যে টাকাটা আমার কাছে আসছে, সেই ক্যাশ করতে 11 টাকা খরচ করতে হবে। তো এটা তো এক ধরনের, আমি যদি ক্যাশ টাকায় ব্যবসা করি আমার তো এই 11 টাকাটা লাগছে না। হ্যাঁ, এটা একটা চ্যানেল ফি বলে, যে আপনি যদি কোনো মাধ্যমে কোনো পেমেন্ট সেটেল করেন ডিজিটালি, সে চ্যানেল ফি লাগে। অনলাইনে যদি ধরেন আপনি কেনাকাটা করেন, তখনও একটা কার্ড বা আপনার অ্যাকাউন্ট দিয়ে তখনও কিছু ফি লাগে। যারা অপারেশনের জন্য আপনাকে সাহায্য করছে, যে কোম্পানিগুলো এটার পিছনে কাজ করছে, তাদের খরচের জন্য টাকাটা প্রয়োজন পড়ে রিকভার করার জন্য। এখন চার্জের পরিমাণ কত হবে যৌক্তিক ব্যাপার, এটা কিন্তু এই আলোচনা একবারে শেষ করা যায় না। এটা হবে যে দেখবেন যে এই সময়ে এসে অনেক প্লেয়ার যারা আরও কম খরচে এই কাজটা করতে পারবে, তো অটোমেটিক্যালি সেই প্লেয়ারদের জায়গা হয়ে যাবে। যে আমরা যেটা বলছি এটা আসলে ফিক্সড এইরকম থাকার কোনো প্রয়োজন নেই, এবং ফিক্স থাকবেও না। একসময় দেখবেন যে এটা পরিবর্তন একই সাথে 1% মাসুল নিয়ে এক ধরনের প্রশ্ন আছে ব্যবসায়ীদের মনে, যে 1% মাসুল তো একজন ছোট ব্যবসায়ীকে এতদিন দিতে হতো না, এখন যদি এই লেনদেনের সাথে যুক্ত হয় তাহলে সব বিক্রেতাকে 1% মাসুল দিতে হবে। এখন এটা তো আমি প্রথম দিকে তো আসলে মানুষকে ওপেন করে দিব, প্রথম দিকে মানুষকে বরং এইটাতে যুক্ত করার জন্য বরং আমি আরো পুরস্কার দেব, আমি প্রথমেই মাসুল কেন যুক্ত করছি? এটা প্রথম দিকে এটা আছে, যেমন বিভিন্ন দেশে, ইন্ডিয়াতে কিন্তু এটা শুরু, যে বিশেষ করে একেবারে জিরো করে নিয়ে আসা হয়েছিল। অনেক দেশেই এরকম কম খরচে একেবারে জিরো কস্টে এটা করা যায়। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের উপর, গভর্নমেন্টের উপর নির্ভর করে যে নির্দেশনাটা কি আসবে অপারেটরদের উপরে। তবে যেই কোনো জিনিস চালু করতে হলে, পপুলার করতে হলে, ইউ আর রাইট, কমার্শিয়ালিও অনেকেই এই খরচ কমিয়ে তারপর এটাকে জনপ্রিয়। আরেকটা বিতর্ক আছে এই ক্ষেত্রে। আমরা জানি যে এই যে যার বাংলা কিউআর অ্যাকাউন্ট খুলে দিবে, আমি একজন ব্যবসায়ী, আমাকে বাংলা কিউআর অ্যাকাউন্ট খুলে দেবে, এই জন্য কোনো প্রণোদনা নাই ব্যাংকগুলোকে বা অন্যান্য, যদি যিনি খুলে দিবে, যিনি আমাকে প্রণোদনা যদি বাংলাদেশ ব্যাংক না করে, তাহলে তার তো দায় নেই আমার কাছে, কেন এসে খুলে দেবে? না, যিনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন তার তো ব্যবসায়ীটা, এটা বলতে হবে অন্যভাবে, যে এটা প্রণোদনা আসলে সব ক্ষেত্রেই দেওয়া যে খুব ভালো গল্প তা না। ব্যাংকের ব্যবসা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট করে দেওয়া, এবং মার্চেন্ট অ্যাকাউন্ট করা তার জন্য একটা লং টার্ম ব্যবসায়িক কিন্তু ইনভেস্টমেন্ট। আপনি আছেন, একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। দর্শক, চলছে বাণিজ্য সংলাপ, একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার স্বাগত জানাচ্ছি বাণিজ্য সংলাপে, আপনাদের সাথে রয়েছে আমি রিয়াজ সাজান। মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস বা এমএফএস সেবায় অতিরিক্ত চার্জের কারণে সাধারণ গ্রাহক ডিজিটাল মানি নয় বরং নগদ সংগ্রহ করতে আগ্রহী। এতে সরকারের নগদবিহীন সমাজ গড়ার আগ্রহ থাকলেও তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।
বাংলাদেশে বর্তমানে প্রায় 8,40,00,000 যাচাইকৃত নিবন্ধিত MFS গ্রাহক রয়েছেন। প্রতিদিন গড়ে 5 থেকে 6,000 কোটি টাকার অর্থ লেনদেন হয়, কিন্তু কেবল অর্থ আদান প্রদানেই কেটে নেওয়া হয় 5 টাকা পর্যন্ত। আবার স্বভাবগত কারণেই মানুষ নগদ অর্থ হাতে সংরক্ষণে আগ্রহীর ফলে লেনদেনকৃত অর্থের 1/3 উত্তোলন করে ফেলেন। এখানেও গুনতে হচ্ছে আরও 15 থেকে 20 টাকার চার্জ। একই নেটওয়ার্ক অর্থের আদান প্রদান চার্জ আর ক্যাশ আউট খরচ ডিজিটাল অর্থনীতির আকাঙ্ক্ষা পূরণের অন্তরায় বলে মনে করছেন সাধারণ গ্রাহক। বিকাশে আপনার 15 টাকার মতো পড়ে, 15, অনেক ক্ষেত্রে 17 টাকাও কাটে। আর নগদে আপনার কম যায়, 9 টাকা যায়, 10 টাকা যায়, এরকম যায়। খরচটা তো অবশ্যই আপনার নগদের চেয়ে একটু বেশি আসে। তারপর আপনার এই যে অ্যাপসের যে বিষয়টা আছে, হ্যাঁ, অ্যাপসের মাধ্যমে আপনার লেনদেন করতে গেলে ওইখানে একটু কম আসে, আপনার সরাসরি লেনদেন করতে গেলে একটু বেশি আসে। আমরা মধ্যবিত্ত হিসেবে আমাদের কাছে একটু বেশি মনে হয়। আমরা যদি টাকা পাঠাই কিংবা আমরা টাকা তুলি তাহলে অতিরিক্ত খরচ যাতে আছে। যদিও খাত সংশ্লিষ্টরা বলছেন ভিন্ন কথা। বিপুল সংখ্যক গ্রাহককে সেবা দিতে দেশজুড়ে কাজ করছে প্রায় 3,50,000 এজেন্ট। গ্রাহক যে ক্যাশ আউট চার্জ পরিশোধ করেন তার প্রায় 77% কমিশন হিসেবে পান এজেন্ট ও ডিস্ট্রিবিউটররা। বাকি অংশ যায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরের খরচ, সরকারি কর এবং MFS অপারেটরের প্রযুক্তি ও পরিচালনায়। এজেন্ট যারা, তাদের কিন্তু হাই একটা কমিশন দিতে হয়, যেটা 1,000 টাকায় ক্যাশ ইনে 4 টাকা 10 পয়সা এবং ক্যাশ আউটে 4 টাকা 10 পয়সা। তার মানে এটা অনেকটা হাই কস্ট, এবং এটা মেনটেন করার জন্য ডিস্ট্রিবিউটর, আমাদের চ্যানেল পার্টনার আমরা যেটাকে বলি, তার কাছেও তারও একটা কমিশন আছে, যেই কমিশনটা অলমোস্ট 1 কোটি টাকায় 11,000 টাকা পর্যন্ত তারা কিন্তু পেয়ে থাকে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া আন্তঃব্যাংকিং সেবা বাংলা কিউআর ব্যবহারে কমবে নগদ টাকা তোলার প্রবণতা। তবে গ্রাহকের খরচ কমলে এবং ডিজিটাল আর্থিক সেবা আরও কার্যকর ও সাশ্রয়ী হবে। আমরা চাই যে টোটাল দেশের পেমেন্ট ইকোসিস্টেমটা বিল্ড আপ করব, যেটা ডিজিটাল মাধ্যমে হবে এবং মানুষ যাতে ক্যাশ আউট কথাটা ভুলে যায়। বিশ্লেষকরা বলছেন MFS সেবার মূল উদ্দেশ্য হওয়া উচিত নগদ অর্থের বিকল্প হিসেবে ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করা। গ্রাহকের ব্যয় কমলে ডিজিটাল অর্থ সংরক্ষণ বাড়বে, আর এতে শক্তিশালী হবে দেশের ডিজিটাল অর্থনীতি। মিনা ফিরদাউস, ওয়ান নিউজ, ঢাকা। ফিরছি আলোচনায়। আমাদের সাথে রয়েছেন ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক জনাব আরফান আলী। আমরা দেখছিলাম একটা প্রতিবেদন, সেখানে বিশেষ করে এই যে MFS সার্ভিস, সেখানে আমরা দেখলাম যে বাড়তি চার্জ, আমি যদি একই নেটওয়ার্কে বিকাশ থেকে বিকাশ, নগদ থেকে নগদে যদি, সেখানেও 5 টাকা কেটে নিচ্ছে। আমার নগদ টাকায় আমি 5 টাকা বাড়তি দিচ্ছি শুধু আপনাকে দেওয়ার কারণে। এই যে বাড়তি চার্জ, সেক্ষেত্রে আমি নগদ টাকা তো নিজের নগদ টাকা সংরক্ষণ করলে আমার 5 টাকা বেঁচে যাচ্ছে। এই যে ডিজিটাল মানিতে মানুষ, সরকার আগ্রহ করছে, ক্যাশলেস সোসাইটির ক্ষেত্রে আগ্রহ করছে, এটাকে অন্তরায় মনে করা হচ্ছে। আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। মোবাইল সার্ভিসের জন্য যে চার্জ স্ট্রাকচার, এটা একটু ভিন্ন হয় সব দেশেই, যেখানে আছে একটু ভিন্ন হবে। আমাদের আসলে MFS এর উপর ডিপেন্ড না করে আমাদের যে মেইন পেমেন্ট সিস্টেম, ইকোসিস্টেম, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের NPSB এবং ব্যাংকগুলো। এই যে কোটি কোটি অ্যাকাউন্ট আমাদের আছে, 14 কোটি অ্যাকাউন্ট আছে, তো 14 কোটি অ্যাকাউন্ট তো ইন্টারঅপারেবল থ্রু NPSB। এটা দিয়ে ট্রানজেকশন করলে কিন্তু খরচ একেবারেই নাই বললে চলে। আপনি লাখ টাকা ট্রান্সফার করতে পারেন 10 টাকার খরচে, এবং ইভেন সেন্ট্রাল ব্যাংক এটা চার্জও করে না। এই বিষয়টা কিন্তু আমাদের ব্যাংকাররাও প্রমোট করছে না, এবং ব্যাংকারদের আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে বিকল্প ধারার যেই খরচ কমাবার জন্য যে উদ্যোগ এবং অংশগ্রহণ করা, যেখানে শুরুতেই আমরা বললাম যে মাত্র 46টা ব্যাংক অ্যাপ করেছে, মাঠে নামিয়েছে, সেইখানে কিন্তু আমাদের একটা বড় রকমের গ্যাপ রয়ে গেছে। এটা ফিল আপ করলেই কিন্তু তখন MFS সার্ভিসেস যারা আছে তারা অটোমেটিক্যালি বাধ্য হবে এই রেটটা কমাতে, কারণ ব্যাংকের সার্ভিস চার্জ 1/3, ইন সাম কেসেস 1/5। আমরা যে সার্ভিস অফার করি জয়তুন বিজনেস থেকে, আমাদের এই সার্ভিস চার্জ তো 1/5 অফ দ্য MFS। সুতরাং এই ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে যখন ট্রানজেকশন, ব্যাংক টু ব্যাংক ট্রানজেকশন হবে, পার্সন টু পার্সন ট্রানজেকশন হবে, এই খরচ সেটা তো হবে ব্যাংকের অনেক ক্ষেত্রে। কম। কিন্তু আমরা যদি MFS তো আসলে ব্যাপক জনপ্রিয়, এটা একদম গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে। সেখানে আমরা ব্যাংক তো সেই পর্যন্ত হয়তো সব জায়গায় পৌঁছাতেও পারছে না, বিভিন্ন জায়গায় তো মোবাইল ফাইন্যান্সিয়াল পৌঁছাতে পারছে, সেখানে তো চার্জটা অনেক বেশি। এখানে বলা হচ্ছে, একটা উদাহরণ বলা হচ্ছে যে যত বেশি ক্যাশ আউট চার্জ থাকবে মানুষ টাকা তুলবে না, মানুষ তো টাকা ঢুকাবেই না। আমার কথা হচ্ছে ঢুকাতে হতে হবে। আমি যদি ক্যাশ আউট চার্জ বেশি রাখি তাহলে তো আমার টাকা ঢুকাবো না। ওইটা যুক্তিটা খুব বেশি গ্রহণযোগ্যতা আছে বলে মনে হয় না।
এটা অনেকেই অনেক রকম কথা বলছেন, বাট আমি যে কথাটা বলতে চাচ্ছি যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট প্রোগ্রাম যদি আমরা করতে চাই এই পেমেন্ট ইকোসিস্টেমে, তাতে ব্যাংকগুলোর সম্পৃক্ততা লাগবে। আপনি একটা প্রাইভেট চ্যানেল ইউজ করবেন, এখন প্রাইভেট চ্যানেলের কথা তো তখন প্রাইভেট চ্যানেল তার মতো চার্জ করতেই থাকবে। আপনি যখন 60টা 61টা ব্যাংকে যুক্ত করবেন তখন খরচ অটোমেটিক্যালি কমে যাবে। জি, আপনার ওই জায়গায় তার বাইরে বলা হচ্ছে যে এই লাভের এই 20 টাকা চার্জ বা এই 5 টাকা চার্জের প্রায় 77% যাচ্ছে এজেন্ট নেটওয়ার্কটা ধরে রাখার জন্য, আর বাকি যাচ্ছে হচ্ছে প্রযুক্তিগত ইয়ে। কিন্তু আমরা খবর নিয়েছি একজন এজেন্ট 20 টাকায় 3 টাকা পায়, এবং ইয়েদের যারা হচ্ছে গিয়ে এই মার্চেন্ট টাকা পয়সা দিয়ে যায় তাদেরকে টার্গেট দিয়ে দেওয়া হয়, টার্গেট ফিল আপ করলে ভালো টাকা পায়, কিন্তু টার্গেট ফিল আপ না করতে পারলে সেটা 100 কোটি টাকার টার্গেট থাকে। এই বিষয়টা এটা যখন শুরু হয়েছিল, আপনি যদি মনে করতে পারেন যে 10-11 সালের যে স্ট্রাকচার, সেটা দিয়ে তো আর 26 সালে চলবে না। এই যে মার্চেন্ট লেড এবং এজেন্ট লেড এই ধরনের স্ট্রাকচারে খরচ সবসময় বেশি থাকবে। এটাকে ডিজিটাল স্পেসে আনতে হবে এবং ইন্টারঅপারেবল করতে হবে। এমএফএসগুলো যদি ইন্টারঅপারেবল হয়, ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়, তো অটোমেটিক্যালি খরচ কমে যায়। এই জায়গাটা কিন্তু আমরা মিস করছি। এই যে বাংলা কিউআর এসেছে, বাংলা কিউআর দিয়েও কিন্তু এই খরচ অনেক কমে যাবে পেমেন্ট। আপনি বলছিলেন বিশেষ করে এটা যদি ব্যাংককে এই খাতে সংযুক্ত করা হয় তাহলে এই খরচ কমবে এবং ডিজিটাল লেনদেনের আসল জায়গাটা পৌঁছানো যাবে। আপনি আছেন, একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, চলছে বাণিজ্য সংলাপ, একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার স্বাগত জানাচ্ছি বাণিজ্য সংলাপে। আপনাদের সাথে রয়েছে আমি রিয়াজ তাজান। ব্যাংক খাতের সর্বোচ্চ খেলাপিতে ইসলামী ব্যাংক। সবশেষ হিসেবে প্রতিষ্ঠানটির মোট খেলাপি 95,602 কোটি টাকা, যা দেশের একক কোনো ব্যাংকের মধ্যে সর্বোচ্চ। তালিকার এরপরে রয়েছে আইএফআইসি, স্ট্যান্ডার্ড, ন্যাশনাল ও প্রিমিয়ার ব্যাংক। এদের সবারই প্রভিশন ঋণাত্মক ও খেলাপি 2,500 কোটি থেকে প্রায় 10,000 কোটি টাকা পর্যন্ত। ব্যাংকের প্রভিশন ও উচ্চ খেলাপিতে দুর্বল হচ্ছে ব্যাংকের ভিত্তি, বলছেন বিশ্লেষকরা। খেলাপি ঋণের চাপের পাশাপাশি দেশের ব্যাংকিং খাত প্রভিশন ঘাটতির উচ্চ ঝুঁকিতে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী সম্ভাব্য ঋণ ক্ষতি মোকাবিলায় প্রতিটি ব্যাংকে নির্দিষ্ট হারে প্রভিশন বা অর্থ সংরক্ষণ রাখতে হয়। কোনো ব্যাংক প্রয়োজনীয় অর্থ সংরক্ষণ করতে না পারলে সেটি প্রভিশন ঘাটতি হিসেবে বিবেচিত হয়। খেলাপি ঋণ যত বাড়ে প্রভিশন ঘাটতিও তত বাড়তে থাকে। চ্যানেল ওয়ানের হাতে আসা তথ্য বলছে এ তালিকার শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। ব্যাংকটির প্রভিশন ঘাটতি ৭১,৮৩৯ কোটি টাকা। একই সময়ে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৯৫,৬২০ কোটি টাকা, যা দেশের একক কোনো ব্যাংকের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় অবস্থানে থাকা আইএফআইসি ব্যাংকের প্রভিশন ঘাটতি ২০,৩৬৭ কোটি টাকা। ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ হয়েছে ২৮,১৭৪ কোটি টাকা। ন্যাশনাল ব্যাংকের প্রভিশন ঘাটতিও ১৯,৮৭৪ কোটি টাকা এবং খেলাপি ঋণ ২৪,৩০৫ কোটি টাকা। এরপরই রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক। এনপিএল এর ইন্ডাস্ট্রি এভারেজ 1/3। হ্যাঁ, তবে এটা সকল কিছু ব্যাংকের হতাশাজনক চিত্রের রিফ্লেকশন হচ্ছে এটা। এর মধ্যেও প্রচুর ভালো ব্যাংক আছে। ব্যাংকগুলিকে টিকে থাকার স্বার্থে, তাদের অস্তিত্বের স্বার্থে নিজেদেরই তো এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার কথা। কারণ ব্যাংক টিকে থাকবে তার ব্যবসার মাধ্যমে, তার অ্যাসেটের মাধ্যমে। অ্যাসেট আর্নিং হবে, অ্যাসেট রিকভারি হবে, পুনরায় আবার তারা ঋণ দিবে। এই সাইকেল বজায় রেখে তার ব্যবসা বা ব্যাংক অস্তিত্ব টিকিয়ে রাখার কথা। বিশেষজ্ঞদের মতে প্রভিশন ঘাটতির ফলে ব্যাংকের মুনাফা কমে মূলধনের উপর চাপ তৈরি হয়। দীর্ঘদিন ধরে খেলাপি ঋণ আদায়ের দুর্বলতা, অনিয়ম, পুনর্তফসিলের অপব্যবহারে এই দুর্দশায় পতিত হয়েছে ব্যাংক খাত। ব্যাংক যদি মনে করে তার এই যে লোন ডিফল্টটা যদি কমে আনে, তাহলে প্রভিশনও কমে আসবে। তো প্রভিশন কমে আসলে তো অটোমেটিক তারা তাদের প্রফিট থেকে আর নতুন করে প্রভিশন রাখার দরকার হবে না আর কি। তা এটা একটা ওয়াই আর কি। তাহলে তার মানে হলো যে বর্তমান রুলস রেগুলেশন, এক্সিট পলিসি বাংলাদেশ ব্যাংক যেভাবে বলছে সেটাকে যদি ফলো করা হয় তাহলে কিন্তু ব্যাংকগুলা তার প্রভিশন ঘাটতি কমিয়ে আনতে পারবে। আর থেকে প্রচুর উচ্চ হারে সুদে আমানত নিচ্ছে টিকে থাকার জন্য, লিকুইডিটির জন্য, কিন্তু এই টাকা তারা শোধ করতে পারবে না এবং আরও লসটা আরও বাড়বে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মার্চ পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ছাড়িয়েছে 5,88,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, খেলাপি ঋণ দ্রুত আদায়, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ব্যাংকগুলোর সুশাসন নিশ্চিত না হলে এই চাপ থেকে বেরিয়ে আসা কঠিন হবে। মিনা ফিরদাউস, ওয়ান নিউজ, ঢাকা। আবারও ফিরছি আলোচনায় রয়েছেন ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক জনাব আরফান আলী। জি, একবার স্বাগত জানাচ্ছি। আমরা একটা প্রতিবেদন দেখছিলাম বিশেষ করে খেলাপি এবং প্রভিশনিং নিয়ে। আমরা এই খেলাপি বাড়তেই দেখছি ধারাবাহিকভাবে, এবং এখন সর্বোচ্চ এই তালিকায় রয়েছে ইসলামী ব্যাংক, এবং আমরা একটা লিস্টও শুনেছি আইএফআইসি, স্ট্যান্ডার্ড ব্যাংক, ন্যাশনাল ও প্রিমিয়ার ব্যাংক রয়েছে। কি বলবেন? ইসলামী ব্যাংকে যে ঘটনাটা ঘটেছে, ইন সাইজ অ্যান্ড কোয়ান্টাম অফ মানি, যে পরিমাণ টাকা এখান থেকে নষ্ট হয়েছে, সরিয়ে নেওয়া হয়েছে, সেই হিসেবে তো আমার মনে হয় শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো ব্যাংকিং ইতিহাসে এইরকম নজির নাই। এটা একটা কলঙ্কজনক অধ্যায় আমাদের পার হয়েছে, এবং এর মাধ্যমে এই যে সবচেয়ে বড় একটা প্রাইভেট ব্যাংক এখন দুর্বল অবস্থার দিকে গেছে, এবং এটা একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। এটা কিন্তু শুধুমাত্র একটা প্রাইভেট উদ্যোক্তা এরকম না, যে কোনো ব্যাংকিং ইনস্টিটিউশনই কিন্তু এটা সরকারি আছে, স্বার্থ জড়িত আছে, দেশের স্বার্থ জড়িত আছে, জনগণের স্বার্থ জড়িত আছে। তো এই কোটি গ্রাহকের টাকা এখন এইভাবে করে যদি নষ্ট হয়, এবং এটা সরকারকে এইটা ধরকি দিয়ে দিতে হয়, এবং সেখানে বাজেট থেকে অ্যালোকেশন করতে হয়, এটা তো লং টার্মে গিয়ে এই ধরনের ব্যবস্থাপনা ইনফ্লেশনকে বাড়িয়ে দিবে, ব্যাংকিং ব্যবস্থাকে দুর্বল করে দিবে, এবং এই ভবিষ্যতে যে গ্রাহকের যে আস্থা সেটাকেও নষ্ট করে দেবে। প্রভিশনিং ঘাটতিটাও একটা বড় সমস্যা আমরা দেখতে পাচ্ছি, যে এটা তো রেজাল্ট অফ দিস এই খেলাপি ক্রাইম। ওকে, এই ক্রাইমের থেকে এটা উৎপত্তি হয়েছে, যে করে। ওকে, আমরা একেবারে শেষের দিকে আছি। সমাধানটা কি হতে পারে সংক্ষেপে বলবেন? সমাধান হচ্ছে কঠোরভাবে যারাই এইগুলোর সাথে জড়িত ছিল, করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, যাতে করে ভবিষ্যতে এই কাজের আর রিপিটেশন না হয়। এটা ব্যাংকিং ব্যবস্থা খুব সর্বোচ্চ পর্যায়ে পবিত্রতা রক্ষা করার জায়গা। এখানে জ্যানতেন লোকজন এনে বসিয়ে ব্যাংকিং সিস্টেমটাকে নষ্ট করে তারপর জনগণের টাকায় সেটাকে রিপ্লেনিশ করা, এটা খুব ভালো আইডিয়া না। এই জন্যই আমাদের উচিত যে গভর্নেন্স ইস্যুটা চালু করা, যেখানে বোর্ডের দায়িত্ব কি, ম্যানেজমেন্টের দায়িত্ব কি সঠিকভাবে পালন করতে পারবে তারা, সেই পরিবেশটাও তৈরি করে দেওয়া। আপনি বলছিলেন যে আসলে যেহেতু ব্যাংক শুধু প্রাইভেট প্রতিষ্ঠান না, এর সাথে দেশের স্বার্থ জড়িত রয়েছে, সেক্ষেত্রে সরকারকে এই ব্যাপারে মনোযোগ দিতে হবে। কিন্তু ইতিমধ্যেই তো বেশ কিছু দুর্বল ব্যাংক রয়ে গেছে, সেই ক্ষেত্রে আসলে অবশ্যই এটা ভাববার বিষয়, আসলে কোত্থেকে শুরু করবে, কারণ অবসায়ন হবে না কিভাবে এটা শুরু করবে। খেলাপি তো ডে বাই ডে বাড়ছে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে। ধন্যবাদ আপনাকে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী। এই ছিল আজকের আয়োজনে। যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে। চ্যানেল 1 এর সঙ্গেই থাকুন।